Welcome to Party Street. আজকে আমরা পাঠিস্ট্রি চ্যানেলে আলোচনা করতে চলেছি চোলদের নৌ সামুদ্রিক অভিযান। দক্ষিণ ভারতের অন্যতম প্রধান একটা শক্তি হচ্ছে চোলরা, কিন্তু খেয়াল রাখতে হবে চোলদের যে আদি পর্ব, সেই আদি পর্বের ইতিহাস আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আমরা প্রধানত যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে বিশেষ করে প্রথম রাজরাজের সময় থেকে শুরু করে কিভাবে চোলরা তাদের নৌ সাম্রাজ্য বিস্তার করতে শুরু করল। এখানে প্রধানত ভৌগোলিকভাবে দুটো স্থান আসবে। একটা হচ্ছে অবশ্যই চোলদের শ্রীলঙ্কা বিজয় এবং আরেকটা হচ্ছে তাদের সাউথ ইস্ট এশিয়াতে আক্রমণ এবং সেখানকার বিভিন্ন দ্বীপগুলোর ওপরে একটা দখল নেওয়া। এই যে দুটো আক্রমণ, এই দুটোর কিন্তু নেচার সম্পূর্ণভাবে আলাদা। আমরা সেই কারণে আমাদের যে আলোচনাটা, সেই আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগে আমরা রাখছি চোল সাম্রাজ্যের যে নৌসামুদ্রিক অভিযান, সেখানে প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র এবং তারপরে আরও যারা শাসক ছিলেন তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি, বিশেষ করে নৌ সাম্রাজ্য বিস্তার সংক্রান্ত অ্যাক্টিভিটি, সেগুলো পরপর ক্রোনোলজিক্যালি আমরা আলোচনা করেছি। দ্বিতীয় পর্যায়ে যে জায়গাটা রাখছি, যেটা সবথেকে ইন্টারেস্টিং, চোলদের এই যে নৌসামুদ্রিক অভিযান, সেই অভিযানের পিছনে অনুপ্রেরণা কী ছিল? তারা কি আসলে সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল? প্রাচীন ভারতের যে একটা সাম্রাজ্য বিস্তার নীতি, সাম্রাজ্যবাদী যে একটা অভিপ্সা বা তাদের যে একটা আকাঙ্ক্ষা, সেটাই কি তাদের পরিচালিত করেছিল? নাকি চোলদের এই নৌ সাম্রাজ্য বিস্তারের পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা প্রধানত অর্থনৈতিক উদ্দেশ্য বা বাণিজ্যিক উদ্দেশ্য? অর্থাৎ এর পেছনে কি কারণ কাজ করেছিল, সেটাকেও আমরা কিন্তু সমানভাবে অনুসন্ধান করতে চাইব। তোমাদের এক্ষেত্রে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে চোলদের এই যে ইতিহাস, সেটা পড়বার জন্য টেক্সট বই হিসাবে তোমরা অবশ্যই সুনীল কুমার চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতের ইতিহাস দ্বিতীয় খণ্ড, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে বেরিয়েছে, সেখানে চোলদের ইতিহাস দেখতে পারো। হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া কে নীলকান্ত শাস্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে অধ্যাপক রণবীর চক্রবর্তীর এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া বলে যে বইটি রয়েছে, সেখানেও কিন্তু চোলদের যে নৌ সামুদ্রিক অভিযান, সেই সংক্রান্ত সংক্ষিপ্ত অথচ অত্যন্ত মূল্যবান আলোচনা রয়েছে। তোমরা সেগুলো থেকে চোলদের এই নৌসামুদ্রিক অভিযানের পিছনের উদ্দেশ্য কী ছিল সেটা জানতে পারবে। এবং তার পাশাপাশি বিশেষ করে সাম্প্রতিককালে অনেকেই যেটা নিয়ে কাজ শুরু করেছেন, সেটা হচ্ছে যে কোনো নৌসামুদ্রিক অভিযানের পিছনে যে বাণিজ্যিক যোগাযোগ, তার সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়টি থেকে যায়। বিশেষ করে রণবীর চক্রবর্তী এবং তার অনুগামী যে সমস্ত ঐতিহাসিক, তাদের মধ্যে একজনের নাম এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করব। তিনি হচ্ছেন প্রখ্যাত গবেষক তানসেন সেন। তিনি কিন্তু এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। সুতরাং আমরা কিন্তু সেই বিষয়গুলোকেও সাময়িকভাবে একটু দেখবার চেষ্টা করব। সুতরাং আমাদের আলোচনাটা কিন্তু শুধুমাত্র চোলদের যে নৌসামুদ্রিক অভিযান, তার যে একটা কালানুক্রমিক আলোচনা, সেখানে থেমে থাকবে না। সেখানে আমরা তার জিওগ্রাফিটাকে যেমন বোঝার চেষ্টা করব, তেমনি সেখানের সঙ্গে বাণিজ্যের কি সম্পর্ক ছিল, বিভিন্ন প্রধান যে ট্রেড রুটগুলোর কি সম্পর্ক ছিল, সেইগুলো আমরা দেখবার চেষ্টা করব। এবং ভৌগোলিক দিকটার পাশাপাশি এই যে একটা সাম্রাজ্যবাদী আদর্শ, তার পিছনের যে অনুপ্রেরণাটা, সেটা বোঝবার চেষ্টা করব। সুতরাং এটাই আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয়। আমরা শুরু করি। অবশ্যই তোমরা ভিডিওটি শুনবে, লাইক করবে এবং তোমরা কমেন্ট করবে। কোনো কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই ইমেল করবে। শুরু করা যাক তাহলে আজকের আলোচনা, চোলদের নৌ সামুদ্রিক অভিযান। তাহলে আজকে আমরা আলোচনা করতে চলেছি চোলদের নৌ অভিযান বা নৌ সামুদ্রিক অভিযান।
আমরা জানি যে খ্রিস্টীয় নবম শতাব্দীর মধ্যভাগ থেকে চোলরা ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করেছিল। তার আগে যে চোলদের ইতিহাস, যেখানে আমরা অনেক পূর্ব থেকেই চোলদের অস্তিত্ব খুঁজে পাচ্ছি, তাদেরকে বলা হচ্ছে আদি চোল। তার মানে আমি যেটা আমার ইন্ট্রোডাকশনেও বললাম যে চোলদের যে নৌসামুদ্রিক অভিযানের ইতিহাস আমরা পড়তে চলেছি সেটা কিন্তু আদি চোলদের ইতিহাস নয়। এই যে মহাচোল যাদেরকে আমরা বলি বা দ্য গ্রেট চোলার্স, তাদের সময় থেকে এই বিকাশ শুরু হচ্ছিল। এবং এই যে রাজনৈতিক বিকাশ, তার পাশাপাশি তারা যেমন একদিকে স্থলভাগে তাদের শক্তি বিস্তার করতে চাইছিল, তেমনি তাদের নৌ সামুদ্রিক অভিযান এবং নৌ সাম্রাজ্য স্থাপনের প্রচেষ্টা ছিল, যা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। আমাদের মনে রাখতে হবে যে দক্ষিণ ভারতের একটা শক্তি যারা একটা সময় ক্ষমতায় আসছে, তারা কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে, এখানে ডান দিকে যে ম্যাপটি ফুটে উঠল তার যে ব্লু রাস্তাটা দেখানো রয়েছে সমুদ্রের ওপর দিয়ে, যেটা মোটামুটিভাবে সাউথ ইন্ডিয়া, নাগাপট্টিনাম থেকে শুরু করে একেবারে সাউথ ইস্ট এশিয়ার মাঝখান দিয়ে কাদারাম হয়ে সেটা চলে যাচ্ছে সোজা একেবারে চীনের দিকে। এই যে একটা বিশাল বাণিজ্য পথ, আর আরেকদিকে দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা। এই যে বিস্তারিত এলাকা জুড়ে তাদের যে রমরমা, তাদের যে নিয়ন্ত্রণ, সেটা একটা অসাধারণ ঘটনা, একটা ব্যতিক্রমী ঘটনা, বা বলা যেতে পারে একটা অভূতপূর্ব ঘটনা। ভারত মহাসাগরের প্রধানত যে কয়েকটা জায়গা, যেমন মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, সিংহল, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, সুমাত্রা, জবদ্বীপ, এইগুলো আমরা প্রত্যেকটা আলাদা করে চিনব ম্যাপেতে, আমি শেষ প্রসঙ্গে আসছি। এই সমস্ত এলাকায় চোল রাজারা কিন্তু তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। সুতরাং এই পুরো বিষয়টাকে আমরা দেখবার চেষ্টা করব, এবং যে অংশটা এখন লাল বর্ডার দিয়ে চিহ্নিত করা হলো, সাউথ ইস্ট এশিয়ার বিশেষ করে এই অঞ্চলটা, শ্রীবিজয়, কাদারাম, এই যে অঞ্চলটা, এবং তার পাশাপাশি কম্বোজ, এই যে অঞ্চলগুলো, এই বিস্তীর্ণ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং খেয়াল রাখতে হবে যে তাদের যে সাম্রাজ্য, যেটা ভারতের দক্ষিণ অংশে রয়েছে, সেখান থেকে এই এলাকাটা কিন্তু অনেকটা দূরে। কিভাবে হচ্ছে আমরা সেই প্রসঙ্গে চলে আসি। 985 খ্রিস্টাব্দে রাজরাজের সিংহাসন প্রাপ্তির পর চোল সাম্রাজ্য তার প্রকৃত গৌরবের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল। অর্থাৎ তিনি চোল রাজত্বের প্রথম গুরুত্বপূর্ণ রাজা, এবং তার রাজত্বকালের 29তম বর্ষে লিখিত তাঞ্জোর লেখতে তার দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। এরকম আরো অনেকগুলো উপাদান আমরা পাই, এবং আমি নানা প্রসঙ্গক্রমে তোমাদেরকে সেই উপাদানগুলোর সঙ্গে পরিচয় করাবো। শুধুমাত্র এটুকু জেনে রেখে দাও যে এই যে ডান দিকে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি, সেখানে তাদের যে রাজধানী, যেটার নাম উল্লেখ করা হলো তাঞ্জোর, যেটা ম্যাপে দেখো তাঞ্জাভুর বলে চিহ্নিত রয়েছে। এই যেখানটা আমি কারসারটা নিয়ে এসেছি সেটা তোমরা দেখতে পাবে। এই যে তাঞ্জাভুর, এই তাঞ্জাভুর এরিয়াটা ছিল তাদের রাজধানী, এবং এখানে যে লেখও পাওয়া গেছে, যেটা তার রাজত্বের 29তম বর্ষে, সেখানে বলা হয়েছে যে নৌবহরের সাহায্যে তিনি সিংহল আক্রমণ করছেন। তাহলে ওই যে তাঞ্জাভুর রাজধানী যেখানটা আমি দেখালাম, সেইখান থেকে তিনি সিংহলের উত্তর দিকে চলে আসছেন। দেখো ওখানে একটা তীর সেটা ব্লিঙ্ক করছে, এবং এই যে উত্তর অংশ, সিংহলের উত্তর অংশটাকে তিনি আক্রমণ করছেন। তার ফলে সেখানে তখন যিনি রাজা ছিলেন, তিনি পঞ্চম মহেন্দ্র, তিনি দেখো এই উত্তর অংশ থেকে সরে দক্ষিণ দিকে চলে আসছেন। অর্থাৎ উত্তর অংশে চোলরা আক্রমণ করছে, পঞ্চম মহেন্দ্র দক্ষিণ দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পার্বত্য প্রদেশ, যেটাকে রোহানা বলা হয়, ওখানে দেখো লেখা রয়েছে, সেই রোহানা অঞ্চলে পার্বত্য প্রদেশে তিনি আশ্রয় নিচ্ছেন। রাজরাজ সিংহলের রাজধানী অনুরাধাপুর ধ্বংস করছেন। অনুরাধাপুরটা কোনখানটা? অনুরাধাপুরটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। এই যে অনুরাধাপুর, এই অনুরাধাপুর ধ্বংস করার পর তিনি একটা নতুন রাজধানী স্থাপন করছেন, এবং এই যে সিংহল অধিকার, সেই অধিকারটাকে স্মরণীয় করে রাখার জন্য এই যে নতুন রাজধানী, যেখানে এসে এই অ্যারোটা ব্লিঙ্ক করছে, সেটা হচ্ছে পোলন্নরুভ। সেই পোলন্নরুভতে একটা
পাথরের শিব মন্দির নির্মাণ করছেন। কেন করছেন না, তিনি এই যে শ্রীলঙ্কা বিজয় করেছেন সেই শ্রীলঙ্কা বিজয়কে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি এটা করছেন। এরপরে আমরা কি দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে রাজরাজ তার শেষ নৌ অভিযান করছেন মালদ্বীপ অঞ্চলে, কিন্তু তার বিস্তারিত বিবরণ জানা যাচ্ছে না। মালদ্বীপে আসলে কি হয়েছিল রাজরাজের বিজয় সেটা ঠিক জানা যাচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে যে এর কয়েক বৎসর পরেই রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র, তার পুত্র যিনি উত্তরাধিকারী, তিনি নৌবহরের একটা বিপুল ব্যবহার করছেন। তার প্রস্তুতি যে রাজরাজের সময় শুরু হয়ে গিয়েছিল সে ব্যাপারে সংশয়ের কোনো অবকাশ নেই। এবং 1014 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে, কিন্তু আমরা জানি যে 1014 খ্রিস্টাব্দের 2 বছর আগে অর্থাৎ 1012 খ্রিস্টাব্দেই প্রথম রাজেন্দ্র যুবরাজ হিসাবে ঘোষিত হয়েছেন। অর্থাৎ 12 থেকে 14 এই সময়টা কিন্তু প্রথম রাজেন্দ্র চোল, তিনি পিতার সঙ্গে যুগ্মভাবে শাসন করছেন এবং 1014 খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর তিনি সম্পূর্ণভাবে ক্ষমতা দখল করছেন। রাজেন্দ্র চোলের যে দিগ্বিজয়ের কাহিনী সেটা সম্পর্কে জানা যেতে পারে বেশ কয়েকটা লেখ থেকে। তার মধ্যে একটা হচ্ছে তিরুবলঙ্গাড়ু, আর একটা হচ্ছে তিরুমালাই, আর একটা হচ্ছে করন্দাই। এই যে 3টে লেখ, সেখান থেকে তার দিগ্বিজয়ের কাহিনী জানা যায়। তার রাজত্বের 5ম বর্ষের কয়েকটা লেখতে বলা হচ্ছে, বা তার পাশাপাশি সিংহলি ইতিবৃত্ত, মহাবংশ, সেখানে তার যে সিংহল বিজয় তার বিশদ বর্ণনা পাওয়া যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সিংহল রাজ বিতাড়িত হচ্ছেন এবং সিংহল সম্পূর্ণরূপে তা চোলদের অধিকৃত হচ্ছে। তোমরা মনে করতে পারবে, আমরা আগের স্লাইডেই দেখেছি যে রোহানা অঞ্চলে সিংহল রাজ গিয়ে, অর্থাৎ এই দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু রাজেন্দ্র চোলের সময়ে পরিষ্কার জানা যাচ্ছে যে সম্পূর্ণ সিংহল কিন্তু চোলদের অধিকৃত হচ্ছে। এবং এরপর 1025 খ্রিস্টাব্দে রাজেন্দ্র কাদারাম অভিযান করছেন। এখানকার প্রত্যেকটা এলাকার যে ভৌগোলিক অবস্থান সেগুলো আমরা দেখব, ইনক্লুডিং কাদারাম, আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। এবং এর অল্পকাল পরে তিনি শ্রীবিজয়ের বিরুদ্ধে বৃহৎ একটা নৌ অভিযান প্রেরণ করছেন, যেখানে শুধু কাদারাম নয়, বিস্তীর্ণ এলাকা তিনি জয় করছেন। এই প্রসঙ্গে আমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছি সেটা সম্পর্কে একটু বলে রাখি। সেখানে দেখো, যেটা হেডিংটা দেখানো হচ্ছে ট্রেড রুটস অফ সাউথ ইস্ট এশিয়া। এখন এইখানে যে একটু মোটা লাল দাগটা রয়েছে, যেটা ভারতবর্ষ থেকে আসছে, এসে কাদারাম, এবং কাদারাম থেকে এটা চলে যাচ্ছে শ্রীবিজয়, শ্রীবিজয় থেকে এই মোটা অংশটি চলে যাচ্ছে উত্তর দিকে। এবং ওখানে দেখো, ওখানে একদম উপর দিকে দাগটা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, ম্যাপ ছাড়িয়ে যাচ্ছে, সেখানে লেখা আছে টু চায়না। তার মানে ইন্ডিয়া থেকে সাউথ ইস্ট এশিয়া হয়ে চায়না পর্যন্ত বিস্তৃত একটা প্রধান বাণিজ্য পথ। এটা হচ্ছে একটা মেজর ট্রেড রুট। এবং তার পাশে আশপাশের অঞ্চলে, বিশেষ করে এই যে সুমাত্রা এর যে পশ্চিম উপকূল বরাবর যে সরু লাল অংশগুলো বিভিন্ন বন্দরকে যুক্ত করেছে, এগুলো হচ্ছে মাইনর ট্রেড রুট বা কম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এবং ওখানে যে ইয়েলো কালারের অংশটা চিহ্নিত হয়েছে সেটা হচ্ছে শ্রীবিজয় সাম্রাজ্য, এবং তার পাশাপাশি যেটা লাইট পিঙ্ক সেটা কাদিরি, এবং তার পাশাপাশি আরো কিছু কিছু অঞ্চল রয়েছে। আমাদের প্রধান আলোচ্য বিষয় কিন্তু এই শ্রীবিজয় সাম্রাজ্য, যে শ্রীবিজয় চোলরা আক্রমণ করছে। এখানে খেয়াল করলে দেখবে যে অধিকাংশ যে বন্দরগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন ট্রেড রুট, সেটা হতে পারে মাইনর ট্রেড রুট বা মেজর ট্রেড রুট। মেজর ট্রেড রুট তো বটেই, মেজর ট্রেড রুটটা দেখো পুরোপুরিভাবে শ্রীবিজয়ের যে রংটা রয়েছে ইয়েলো কালার, এই দুটো দ্বীপের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে সেটা উত্তর দিকে ধাবিত হয়েছে। সুতরাং এই যে শ্রীবিজয়ের গুরুত্ব সেটা ভীষণ বেশি, এটা বোঝাই যাচ্ছে যে চায়নার সঙ্গে যে মেজর ট্রেড রুট তার একেবারে সন্নিহিত অঞ্চল হচ্ছে এই শ্রীবিজয়। সুতরাং শ্রীবিজয়ের বিরুদ্ধে যে নৌ অভিযান পাঠানো হচ্ছে, সেখানে
তিনি কিন্তু বেশ কিছু অঞ্চলকে দখল করছেন। সেগুলো কোনগুলো, সেই অভিযানে পরাস্ত যে শক্তি সেগুলো কি, সেগুলোকে আমরা একটু চিনে দেখার চেষ্টা করি। শ্রীবিজয় বলতে যে জায়গাটাকে বোঝানো হচ্ছে সেটা আসলে রাজধানী হচ্ছে সুমাত্রার পালেংবং, অর্থাৎ আমার যে অ্যারোটা এসে যেখানটাকে ইন্ডিকেট করছে একদম সেখানটা হচ্ছে পালেংবং, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে পান্নানি, যেটা সুমাত্রার পূর্ব তীরে অবস্থিত, এই অঞ্চলটা হচ্ছে পান্নানি। এবং তারপরে মালায়ুর বা সিঙ্গাপুর উপদ্বীপের উত্তর তীরবর্তী অঞ্চল, সেটাই হচ্ছে মালায়ুর। এই অঞ্চলটাকে মালায়ুর বলা হচ্ছে। এরকম আরো অসংখ্য ধরনের নাম আছে, তো এরকমই উল্লেখ হচ্ছে। আর কি আছে আমরা দেখে নিই, আরো নগরগুলোকে চিনি। আরেকটা হচ্ছে ময়ূরদিঙ্গম, অর্থাৎ মালয় উপদ্বীপের কেন্দ্রাঞ্চল, যেটা এই কেন্দ্রাঞ্চলটাই হচ্ছে, দেখো প্রচন্ড গুরুত্বপূর্ণ, সেখান দিয়ে কিন্তু মেজর ট্রেড রুটটা যাচ্ছে। তার সঙ্গে মালয়ের উপদ্বীপে একটা অংশ রয়েছে, সেটা কেডার দক্ষিণ ভাগ। এই দক্ষিণ ভাগটা, এটাকে বলা হচ্ছে ইলাঙ্গাসোক, যেটা মালয় উপদ্বীপের কেদার দক্ষিণ ভাগ। কেডা বলে একটা ওখানে জায়গা রয়েছে, বা কেডা, সেটার দক্ষিণ ভাগটাই হচ্ছে এই ইলাঙ্গাসোক। এরপরে আমরা যে জায়গাটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মাপাপ্পাল্লাম, সেটা দক্ষিণ ব্রহ্মপ্রদেশের বা ব্রহ্মদেশের তালাইং অঞ্চল। এই যে জায়গাটাকে আমরা ইন্ডিকেট করছি। এবং এরপরে দুটো জায়গা, সেটা আনআইডেন্টিফাইড দুটো জায়গা, ঠিক কোথায় অবস্থিত আমরা বুঝতে পারি না। একটা হচ্ছে বালাইপ্পানডুরু আর একটা হচ্ছে মোভিলিংবঙ্গম, অর্থাৎ মেভেলিংবঙ্গম এবং বালাইপ্পানডুরু, এই দুটিরই কিন্তু অবস্থান নির্ণয় করা যাচ্ছে না। এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু অঞ্চল, যেমন তালাইটাক্কোলাম, থাইল্যান্ডের তাকুয়াপ্পা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে জয় করা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে মাধবালিঙ্গম বা মালয় উপদ্বীপের পশ্চিম ভাগ, এই পশ্চিম ভাগ জয় করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মানক্কাবরম বা নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা এই ম্যাপে নেই, যেটা ভারতবর্ষের কাছেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা মাঝামাঝি একটা জায়গায় পড়বে, সেটা আমাদের সবার চেনা। এবং তার সঙ্গে সঙ্গে কাদারাম বা কেডা যাকে বলা হয়, এই কাদারাম অঞ্চলটা তিনি জয় করছেন। অর্থাৎ মালয় উপদ্বীপের পশ্চিম ভাগের কেডা অঞ্চল, এটাই কাদারাম। ওখানে দেখো কাদারাম লেখাও রয়েছে এবং একটা বন্দরকে পয়েন্ট আউট করা হয়েছে, যেটা কিন্তু মেজর ট্রেড রুটের ওপরে অবস্থিত। সুতরাং এই যে মালয়, সুমাত্রা, জবদ্বীপ এবং অন্যান্য যে দ্বীপগুলো, সেই দ্বীপগুলোর অধিকাংশ বন্দরের উপরে, বিশেষ করে যেটা শ্রীবিজয়ের যে সাম্রাজ্য, তার অধিকাংশ বন্দরের ওপরে কিন্তু চোলদের অধিকার স্থাপিত হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রটি ভারত ও চীনের মধ্যে সমুদ্রপথকে নিয়ন্ত্রণ করছে, যেটা আমি বারবার তোমাদেরকে দেখাতে চেয়েছি। অর্থাৎ এই যে চীনের বাণিজ্য পথ, যেটা তখন বলছিলাম টু চায়না, দেখো ওখানে লেখা রয়েছে, যেখানটা অ্যারোটা ব্লিঙ্ক করছে, সেইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। রাজরাজের সময়ে এবং রাজেন্দ্র চোলের রাজত্বের প্রথম দিকে চোলদের সঙ্গে শ্রীবিজয়ের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং সেই সময়ে সেখানকার শৈলেন্দ্র বংশীয় রাজা, তার নাম হচ্ছে সংগ্রাম বিজয়তুঙ্গ বর্মন, তিনি নেগাপত্তমে চূড়ামণি বিহার নির্মাণের জন্য সাহায্য করেছিলেন, বা বলা যেতে পারে বিহারটা প্রায় পুরোটাই তিনি নির্মাণ করেছিলেন। প্রখ্যাত ঐতিহাসিক অধ্যাপক রণবীর চক্রবর্তী, তিনি মনে করছেন যে এই যে শৈলেন্দ্র বংশীয় রাজা সংগ্রাম বিজয়তুঙ্গ বর্মন, তিনি কিনা সাউথ ইস্ট এশিয়া থেকে এসে ভারতের নেগাপত্তনমে চূড়ামণি বিহার নির্মাণ করছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বা এখানে বিস্মিত হওয়ারও কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যে নিয়মিত বাণিজ্যিক যোগসূত্রের ফলে এখানকার বণিক এবং শাসকদের সঙ্গে তাদের যে একটা যোগসূত্র, সেই যোগসূত্রর ফলেই কিন্তু এই ধরনের একটা সাংস্কৃতিক যোগসূত্র তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে যেন বাণিজ্যের ফলশ্রুতি হিসেবে, বাণিজ্যের হাত ধরে একটা সাংস্কৃতিক যোগসূত্র তৈরি হচ্ছে বলে অধ্যাপক চক্রবর্তী
মনে করছেন। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেখানে শুধুমাত্র সাম্রাজ্য বিস্তার নয়, সেখানে শুধুমাত্র বাণিজ্যিক যে একটা শ্রীবৃদ্ধি সেটা নয়, তার পাশাপাশি একটা সাংস্কৃতিক যোগাযোগ। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যদি অধ্যাপক চক্রবর্তী এবং তার যারা অনুগামী ঐতিহাসিক তাদের সাম্প্রতিক গবেষণাগুলোকে লক্ষ্য করো, তাহলে সেখানে তারা বারবার বাণিজ্যের সঙ্গে কিন্তু এই সাংস্কৃতিক যোগাযোগের বিষয়টিকে হাইলাইট করার চেষ্টা করেছেন। দশম শতাব্দীতে চীনের শাসকগণ বাণিজ্যের গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং বিদেশে বাণিজ্যিক দূত প্রেরণ করেছিলেন। শ্রীবিজয় থেকেও চীনে কিন্তু বাণিজ্য দূত গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শতাব্দীতে চোল রাজ্য থেকে একাধিক কূটনৈতিক দূত কিন্তু চীনে প্রেরিত হয়েছিল। এই পটভূমিকাতেই রাজেন্দ্র চোলের সঙ্গে শ্রীবিজয়ের বিরোধের যে প্রকৃত কারণ কি ছিল তা নির্ণয় করা কিন্তু খুব কঠিন। এমন হতে পারে যে চোলদের সঙ্গে পূর্বাঞ্চলের এই যে বাণিজ্য বা চায়নার যে বাণিজ্য, সেখানে শ্রীবিজয় বাধা সৃষ্টি করছিল। মনে রাখতে হবে যে এখানে কিন্তু চীনের সঙ্গে যে লাভজনক বাণিজ্য চোলদের, সেটাতে কিন্তু শ্রীবিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়ারি পাওয়ার বা মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করছিল। কারণ যাই হোক, শ্রীবিজয়ের রাজধানীকে অগ্নিদগ্ধ করা হয়, রাজাকে বন্দী করা হলেও তাকে কিন্তু বর্ষতা শিকারের বিনিময়ে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এই অভিযানের কিন্তু কোনো স্থায়ী রাজনৈতিক ফল হয়েছিল একথা বলা যায় না। আমরা বলছি স্থায়ী ফল হয়েছিল এমন বলা যায় না, সেইটা অবশ্যই রাজনৈতিক ফলাফলের কথা বলছি। তার কারণ হচ্ছে যে এই যে আনুগত্য প্রদর্শন, বর্ষতা শিকার, তার ফলশ্রুতি হিসেবে শ্রীবিজয় অবশ্যই চোল বণিকদের সহায়তা করেছিল, এ ব্যাপারে সংশয়ের কোনো অবকাশ নেই। সুতরাং এই অভিযানের স্থায়ী ফলাফল বলতে রাজনৈতিক ফলাফল হয়নি, কিন্তু অবশ্যই অর্থনৈতিক ফলাফল চোলদের সপক্ষে গিয়েছিল। 1088 খ্রিস্টাব্দে সুমাত্রার একটি লেখ থেকে জানা যাচ্ছে যে তামিল ব্যবসায়ীগণ সেখানে উপস্থিত ছিলেন। সুতরাং এখানে যে একটা সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেটা কিন্তু থেকে গেল এবং তাঞ্জোর পট্টে কম্বোজরাজের সঙ্গে রাজেন্দ্র চোলের যোগাযোগের সুস্পষ্ট প্রমাণ রয়েছে, যে যোগাযোগ কিন্তু দীর্ঘদিন ছিল। অবশ্যই সেটা একটা বাণিজ্যিক যোগাযোগ। রাজেন্দ্র চোলের 1020 খ্রিস্টাব্দের কুট্টুর তাম্র শাসনে এবং চিদাম্বরমে পাওয়া গেছে যে আর একটা লেখ, সেখানে কম্বোজরাজ রাজেন্দ্র চোলকে উপহার পাঠাচ্ছেন এরকম উল্লেখ রয়েছে। অর্থাৎ এই যে একটা সদ্ভাব, তার পিছনে প্রধান কারণ হচ্ছে বাণিজ্য। ঐতিহাসিক হল মনে করছেন যে অর্থনৈতিক সহযোগিতার কারণে এই সুসম্পর্ক জরুরি, তার কারণে এর সঙ্গে চোলদের একটা অর্থনৈতিক লাভ নির্ভর করছে এবং ইন্টারমিডিয়েরি শক্তি হিসেবে শ্রীবিজয়, কম্বোজ, এদের সাউথ ইস্ট এশিয়ার যে অঞ্চল, তাদেরও একটা গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে, সেটা হচ্ছে বাণিজ্য। অর্থাৎ সুতরাং এই কারণটা কিন্তু এখানে ছিল। রাজেন্দ্র চোলের পর আমরা যাকে দেখতে পাচ্ছি রাজাধিরাজ, তিনি সিংহলে রাজেন্দ্র এবং রাজাধিরাজের মুদ্রা আমরা যেহেতু পাচ্ছি, তাই আমরা মনে করছি যে রাজাধিরাজও কিন্তু সিংহলে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিলেন এবং এই রাজাধিরাজের সময়কার রাজাধিরাজের বিভিন্ন যে লেখ, সেখান থেকে মনে হচ্ছে যে সিংহলের অধিকাংশ এলাকা চোল সাম্রাজ্যের অন্তর্গত একটি বিভাগ বা চোল মণ্ডলম এরকম ভাবে তাকে পরিগণিত করা যায়। কিন্তু কথা হচ্ছে শ্রীলঙ্কাতে এই যে সাকসেস, এটা কতদিন ছিল সফলতার সঙ্গে ধরে রাখা গিয়েছিল। দ্বীপের দক্ষিণ পূর্ব অংশ, যেটা আমরা আগেই বলেছি, স্বাধীনতার জন্য অবিরাম সংগ্রাম চালাচ্ছিল, কারণ এই যে রোহানা অঞ্চল, সেখানেই কিন্তু রাজা আশ্রয় নিয়েছিলেন, আমরা আগেই বলেছি। রাজাধিরাজ তার রাজত্বের অধিকাংশ সময় সিংহল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, কারণ এই দীর্ঘ যুদ্ধ তাকে লড়তে হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি 1067 খ্রিস্টাব্দের অল্পকাল পূর্বে চোল রাজা বীর রাজেন্দ্র আবার সিংহল আক্রমণ করছেন এবং সিংহলের রাজা প্রথম বিজয়বাহু যুদ্ধে পরাজিত হচ্ছেন। কিন্তু এই বিজয় যে খুব স্থায়ী হচ্ছে তা কিন্তু নয়। বীর রাজেন্দ্র লেখতে দাবি করা হয়েছে যে তিনি সমগ্র সিংহলে তার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু এই দাবি সর্বাংশে সত্য নয়। আমরা দেখতে পাচ্ছি যে এর পরেই
বিজয়বাহু কিন্তু চোলদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করছেন এবং দক্ষিণ সিংহল বা রোহনার ওপর তিনি যদি অধিকার হারিয়ে থাকতেন তাহলে তার কিন্তু আর কোনো বেস থাকতো না। তার মানে দক্ষিণ সিংহল, দক্ষিণ পূর্ব সিংহল স্বাধীন থেকে গিয়েছিল, এ ব্যাপারে কোনো সংশয় নেই, এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু বিজয়বাহু চোলদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বীর রাজেন্দ্রর যে রাজত্বকাল তার 7ম বর্ষের একটি লেখতে জানা যাচ্ছে যে একজন রাজা তার সাহায্য প্রার্থী হয়ে আসেন এবং তার হয়ে তিনি শ্রীবিজয় জয় করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো যে কে এসেছিলেন বা তিনি প্রশ্নাতীতভাবে এই অঞ্চল জয় করেছিলেন কিনা সেটার বিস্তারিত বিবরণ কিন্তু জানা যায় না এবং সে ব্যাপারে যথেষ্ট সংশয়ের অবকাশ আছে। সুতরাং এটাতে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে। এরপরে 1070 থেকে 1120 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম কুলোত্তুঙ্গের রাজত্বকালে চোল সাম্রাজ্যের ইতিহাসে নতুন একটা যুগের সূচনা হচ্ছে। কি ঘটছে? কুলোত্তুঙ্গের প্রভূত চেষ্টায় তার রাজত্বের 7ম এবং 8ম বর্ষে যথাক্রমে পাণ্ড্য অঞ্চল এবং কেরল অঞ্চল, এই দুটো অঞ্চলের উপরে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে দক্ষিণ ভারতের একটা বিস্তীর্ণ এলাকাতে স্থায়ী সাম্রাজ্য বিস্তার হচ্ছে এবং সিংহল স্থায়ীভাবে চোল সাম্রাজ্যের বাইরে চলে যাচ্ছে। দক্ষিণ পূর্ব সিংহল বা দক্ষিণ সিংহল এর আগেই স্বাধীনতা অর্জন করেছিল। মহাবংশে উত্তর সিংহলের স্বাধীনতা লাভের বিবরণ আছে, যার নায়ক ছিলেন অবশ্যই বিজয়বাহু। তাহলে একদিকে যেমন সিংহল হাতছাড়া হলো, আরেক দিকে তেমনি পাণ্ড্য অঞ্চল এবং কেরল অঞ্চল তার অধীনস্থ হল এবং তার ফলশ্রুতি হিসেবে এই দক্ষিণ সিংহলকে কেন্দ্র করে সিংহল স্বাধীন হল এবং এদিকে দক্ষিণ ভারতের একটা অঞ্চল সেটা তার অধীনতা স্বীকার করল। 1070 খ্রিস্টাব্দের পর উত্তর সিংহলে কিন্তু আর কোনো চোল লেখ পাওয়া যাচ্ছে না। এই যে চোল লেখ না পাওয়া সেটাও কিন্তু এই যে থিওরি যে সিংহল থেকে চোল সাম্রাজ্যের উৎখাত হলো সেটাকেই সমর্থন করছে। কিন্তু কুলোত্তুঙ্গ তিনি কিন্তু চীন ও শ্রীবিজয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করছেন। চীনা ইতিবৃত্ত থেকে জানা যাচ্ছে যে চোল রাজা 1077 খ্রিস্টাব্দে চীনে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠাচ্ছেন। শুধু তাই নয়, ভারতবর্ষে নানাভাবে বাণিজ্যের উন্নতির জন্য কুলোত্তুঙ্গ কিন্তু চেষ্টা করছেন। 1090 খ্রিস্টাব্দে শ্রীবিজয়ের রাজা প্রথম কুলোত্তুঙ্গের কাছে দূত পাঠিয়ে তাকে অনুরোধ করছেন তিনি যেন নাগাপট্টনমে ইতিমধ্যে প্রতিষ্ঠিত 2টি বিহারের জন্য প্রদত্ত গ্রামের উল্লেখ করে একটি তাম্রপট্ট প্রচলন করেন। এই বিষয়টা বুঝতে হবে যে নাগাপট্টনমে 2টো বিহার তৈরি করা হয়েছিল এবং সেই 2টো বিহারের ক্ষেত্রে অবশ্যই শ্রীবিজয়ের রাজা দান করেছিলেন। কুলোত্তুঙ্গকে অনুরোধ করা হচ্ছে যে শ্রীবিজয়ের রাজা যে দান করেছিলেন সেটা যেন প্রচার করা হয়, ব্যবসায়ীদের মধ্যেও যেন সেটা পৌঁছয়, সাধারণ মানুষের মধ্যে যেন পৌঁছয় এবং তার ফলশ্রুতি হিসেবে শ্রীবিজয়ের সঙ্গে চোলদের যে একটা সুসম্পর্ক রয়েছে সেটা প্রচারিত হলে তাহলে দক্ষিণ ভারতের বণিকরা শ্রীবিজয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আরো বেশি করে উৎসাহিত হবে। এরকম একটা পরিকল্পনা তার ছিল। এবার আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় সেগমেন্টে, যেখানে এই যে দীর্ঘ নৌ অভিযান, কুলোত্তুঙ্গই শেষ রাজা যেখানে এসে এই নৌ অভিযানের পরিসমাপ্তি ঘটছে, তারপর আস্তে আস্তে চোল সাম্রাজ্য তার অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। সুতরাং এই যে নৌ অভিযান তার পিছনে উদ্দেশ্য কি ছিল? নিছক সাম্রাজ্য বিস্তার নাকি অন্য কিছু? এটা যে নিছক সাম্রাজ্য বিস্তার নয় সেটা আমরা দেখতে পেয়েছি। যদিও ডিএন ঝা মনে করেন এই অভিযানের পিছনে চোলদের একটা সাম্রাজ্যবাদী অনুপ্রেরণা কাজ করেছিল, যদিও কে এ নীলকান্ত শাস্ত্রী তার লেখাতে কোনোভাবেই এই বিষয়টিকে খুব একটা আলোচনা করেননি। সেটা খুব বেশি অ্যানালিটিক্যাল নয় বা সেখানে এই বিষয়টাকে হাইলাইট করা হয়নি। অন্যদিকে জর্জ ডব্লিউ স্পেন্সার তার পলিটিক্স অ্যান্ড এক্সপ্যানশন দ্য চোল কনকোয়েস্ট অব শ্রীলঙ্কা অ্যান্ড শ্রীবিজয় সেখানে বলছেন চোলরা প্রধানত সম্পদ লুণ্ঠনের জন্য নৌ অভিযান প্রেরণ করেছিল। আমরা কিন্তু এই যে বক্তব্যগুলো সেগুলোর বিরোধিতা করব।
কারণ সেখানে খুব সম্ভবত বাণিজ্যিক বা আর্থিক প্রয়োজনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে একটা আগ্রাসী নৌনীতি তারা গ্রহণ করার চেষ্টা করেছেন। এবার চলে আসি আমরা আলোচনায়। পুহার নামে সেই সময় একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি কাবেরী নদীর মোহনায়। এই কাবেরী নদীর মোহনায় যে লাল স্পটটা রয়েছে, যেখানে অ্যারোটা ব্লিঙ্ক করছে, এইটাই হচ্ছে পুহার বন্দর। এই কাবেরী মোহনার এই যে পুহার বন্দর, সেই বন্দর শহরটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় এবং আর্কিওলজিক্যাল সাইটগুলো পাওয়া গেছে, যেটা তার বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সেই সময় চোলদের যে বাণিজ্যের প্রতি একটা আগ্রহ, সেটার ইঙ্গিত বহন করছে। কি পাচ্ছি না, সেখানে বিশেষ ধরনের পেশায় নিযুক্ত কারিগররাও বাস করছিল। তার মানে পুহার কিন্তু শুধুমাত্র যে একটা বন্দর তা নয়, সেটা কিন্তু কারিগরি শিল্পের একটা পীঠস্থান বলা যেতে পারে। বন্দরের পাশাপাশি শিল্পোৎপাদন কেন্দ্র। তাই এখান থেকে বিভিন্ন উৎপাদিত দ্রব্য রপ্তানি করা ছিল অত্যন্ত সহজ, তার কারণ স্থানীয় উৎপাদন এবং সেখান থেকে সরাসরি জাহাজে করে দক্ষিণ পূর্ব এশিয়ায় সেটা প্রেরিত হতে পারছে। এর ঠিক পাশেই প্রায় একই বন্দর বলা যেতে পারে, যেটা হচ্ছে নাগাপট্টনম। এই নাগাপট্টনম বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেটাও প্রচুর সমৃদ্ধ হয়েছিল। 1090 খ্রিস্টাব্দের একটি লেখতে এই বিশাখাপত্তনম বন্দরটাকে কুলোত্তুঙ্গ চোলপট্টনম বলা হচ্ছে। কেন না কুলোত্তুঙ্গের গুরুত্বপূর্ণ অবদানের জন্য। এবং সাম্প্রতিককালে আমরা দেখছি একটা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, বা একটা প্রবন্ধ নয়, গ্রন্থ প্রকাশিত হচ্ছে, সেটার সম্পাদনা করেছেন নোবুরু কারাশিমা। সেটার নাম হচ্ছে এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ ইন দ্য ইন্ডিয়ান ওশান। এবং তার সঙ্গে সঙ্গে ওয়াই সুব্বারায়লু, দক্ষিণ ভারতীয় প্রখ্যাত গবেষক, তার যে গবেষণা চোলদের উপরে, সেখানে বেশ কিছু তথ্য উঠে আসছে। তারা কি বলছেন? তারা বলতে চেয়েছেন ভারত ও চীনের চুং রাজশক্তির মধ্যে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী শক্তি ছিল শ্রীবিজয়। যে ইঙ্গিত আমরা ইতিপূর্বেই দিয়েছি যে এই যে ইন্টারমিডিয়েট ফোর্স, তাই চোল রাজারা এই অভিযান করেছিলেন কেবল মাত্র তাৎক্ষণিক লুণ্ঠনের আশায় নয়, এই অন্তর্বর্তী শক্তি হিসাবে এই অঞ্চলের গুরুত্বকে হ্রাস করার জন্য। খুব সম্ভবত অন্তর্বর্তী শক্তি হিসেবে শ্রীবিজয় এই বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে থাকতে পারে, যে সমস্যা দূরীকরণের জন্য এই ধরনের অভিযান করা হচ্ছে। অতি সম্প্রতি যে গবেষণা হয়েছে, যে গবেষণায় তানসেন সেনকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা স্ক্রিনের উপরে তার একটি বইও দেখতে পাচ্ছি। বইটির নাম হচ্ছে বুদ্ধিজম, ডিপ্লোমেসি অ্যান্ড ট্রেড। সাবটাইটেল হচ্ছে দ্য রিঅ্যালাইনমেন্ট অফ সিনো-ইন্ডিয়ান রিলেশন 600 to 1400। এই যে গবেষণা গ্রন্থ, সেখানে তিনি দেখাচ্ছেন যে চুং রাজশক্তির বিভিন্ন উপাদানগুলি থেকে এটা অবশ্যই স্পষ্ট যে চোল শাসকগণ বেশ কিছু গুরুত্বপূর্ণ মুসলমান বণিককে কাজে লাগিয়েছিলেন এই ধরনের বিভিন্ন বাণিজ্যিক দৌত্য কার্যে। তার মানে চোল সাম্রাজ্যের সঙ্গে চীনের যে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিষয়টা ছিল, সেটা কিন্তু এখানে সুস্পষ্ট। এবং তার বইয়ের যে টাইটেলটা, যেটা আমি দেখাচ্ছিলাম, যে ধর্ম সংস্কৃতি সমস্ত ওতপ্রোতভাবে জড়িয়েছে, বুদ্ধিজম, ডিপ্লোমেসি অ্যান্ড ট্রেড। অর্থাৎ সেখানে বৌদ্ধ ধর্মকে সংযুক্ত করা হয়েছে, ডিপ্লোমেসি বা কূটনীতিকে সংযুক্ত করা হয়েছে, বাণিজ্যকে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ যেখানে কিন্তু বাণিজ্যের সঙ্গে সংস্কৃতি ওতপ্রোতভাবে মিশে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে 1098 এবং 1102 খ্রিস্টাব্দের দুটো লেখতে শুঙ্গ বা শুল্ক পরিহারের কথা বলা হচ্ছে, কর মুকুব করার কথা বলছে, যেটা বিদেশি বণিকদের বাণিজ্য বিষয়ে উৎসাহিত করার জন্য করা হয়েছিল। এবং যে কারণে প্রথম কুলোত্তুঙ্গ একটা অভিধা গ্রহণ করছেন শুঙ্গনাদ বীরত্ব চোল। এই যে শুঙ্গনাদ বীরত্ব চোল, যিনি শুল্ক আদায় থেকে বিরত হচ্ছেন, সেই প্রথম কুলোত্তুঙ্গ, তিনি যেন
এই যে বাণিজ্যিক ক্রিয়াকলাপকে আরো বেশি করে উৎসাহিত করছেন, এনকারেজ করছেন, পেট্রোনাইজ করছেন, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং একমাত্র শ্রীলঙ্কাতে আমরা দেখতে পাচ্ছি যে চোলরা সরাসরি অধিকার স্থাপন করেছে, সেখানকার যে জমির উপরে তারা কবজা করেছে সেটাকে চোল মন্ডলম বা চোল প্রদেশে পরিণত করার চেষ্টা করেছেন। কিন্তু অন্যত্র আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য বিস্তারের অঙ্গ হিসাবে সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়নি, এর উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। আরবদের প্রভাব মুক্তির পর ভারত মহাসাগরের তামিল বণিকদের কর্মকাণ্ড আরও গতিশীল হয় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি KM পানিক্কর তিনি বলছেন যে চোল আমলে বিস্তীর্ণ এলাকায় তাদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ ছড়িয়ে পড়েছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইতিমধ্যেই আমরা দেখালাম যে তার পিছনে কাজ করেছিল একটা বাণিজ্যিক শক্তি হিসাবে উঠে আসা। শতাধিক বৎসর ধরে নৌযুদ্ধ ও সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে চোলরা যে নজির স্থাপন করেছিল, এই রকম উদাহরণ বা নজির কিন্তু উত্তর ভারতের বৃহৎ সাম্রাজ্যগুলো কেউ দেখাতে পারেনি। ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত বিরল এবং এই প্রথম বা বলা যেতে পারে এত বড় সাম্রাজ্য, নৌ সাম্রাজ্য এর পরে আর কখনো প্রতিষ্ঠিত হয়নি। আকৃতির দিক থেকে, শক্তির দিক থেকে, অ্যাক্টিভিটি, তার ক্রিয়াশীলতার দিক থেকে, সব দিক থেকে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই হচ্ছে চোলদের নৌ সামুদ্রিক অভিযানের আলোচনা। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভিডিওতে লাইক দেবে, কেমন লাগলো জানাবে এবং কোনো অসুবিধা হলে ইমেল করবে, যোগাযোগ করবে। আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্র চলে আসবো। ততদিন ভালো থেকো সকলে। আজকে এই পর্যন্ত।